তৃণমূল কংগ্রেসের আমলে পূর্ব বর্ধমানের বিশেষ করে দক্ষিণ দামোদর অঞ্চলে গ্রাম উন্নয়ন ঘটেছে বলে তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করেছেন। আর্থসামাজিক বিকাশ যেমন হয়েছে তেমনি জীবন জীবিকার উন্নতি হয়েছে। গ্রাম ও বাইরের প্রান্তিক মানুষ থেকে শুরু করে আপামর জনসাধারণের যেভাবে ক্রম উন্নয়ন হয়েছে তাতে বিরোধী শিবির এসব অঞ্চলে অনেকটাই কোণঠাসা। আর সেই উন্নয়নের ছটা এসে পড়েছে একদা বামেদের লাল দুর্গ হিসেবে পরিচিত বর্ধমানের দক্ষিণ দামোদর লাগোয়া অঞ্চলগুলোতে। তার মধ্যে অন্যতম হল খণ্ডঘোষ ব্লক। ছোট বড় একাধিক গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক ও সামাজিক বিকাশ এখনও অব্যাহত। সবথেকে আগে এখানকার নেতারা যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন তা হলো যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট। কাদামাটিতে এখন আর পা ডোবে না, কিংবা এক পায়ের চটি থেকে যায় না কাদামাটিতে। এখানকার ঝাঁ চকচকে কংক্রিট কিংবা পিচ ঢালা রাস্তাঘাট জনসাধারণের জীবনে 16 আনা সুবিধা এনে দিয়েছে এই সব অঞ্চলে। শিক্ষায় ড্রপ আউটের সংখ্যা অনেক কমানো গেছে গ্রামীণ স্কুলগুলোতে। বিদ্যালয়গুলির পরিকাঠামো ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে এখানকার নেতৃত্বের দাবি। এখানে উল্লেখ করার মতো বিষয় হলো সগড়াই গ্রাম পঞ্চায়েতের 11 নম্বর ক্যানেল লাগোয়া জমিগুলোর অবস্থা ছিল এককালে দুর্বিষহ। জমিগুলোতে চাষাবাদ প্রায় বন্ধ হবার মুখে চলে যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পর পুনিয়া তারাপোষের কাছে পাকা কালভার্ট গড়ে তোলা হয়েছে। ফলে এক কোমর জলে দাঁড়িয়ে আর চাষাবাদ করতে হচ্ছে না চাষিদের। সবথেকে দামি গোবিন্দভোগের চাষ করে এখন চাষিরা অনেকটাই স্বনির্ভর। চাষের জন্য সেচের সুবিধা বেড়েছে, আর কাঁচা আনাজ বিক্রির জন্য নিকটবর্তী বাদুলিয়াতে সবজি বাজার গড়ে তোলা হয়েছে। আবার সেখানেই বসেছে জামা কাপড়ের হাট। তাই নিকাশি ব্যবস্থা, পাকা ড্রেন, শ্মশান চুল্লি কোনোটাই বাদ নেই উন্নয়নের প্রকল্প থেকে। হ্যাঁ, ফোন কেনার টাকা পেয়েছি 10,000। হ্যাঁ, কন্যাশ্রী পেয়েছি, তারপরে স্কলারশিপের টাকা পেয়েছি, কাস্ট সার্টিফিকেটের জন্য টাকা পাওয়া হয়েছে, তা ওবিসি কাস্ট আমরা। আর তার টাকাও পেয়েছিস? হ্যাঁ, ওটা টাকাও পেয়েছি। হ্যাঁ, তাহলে সরকার যা দিচ্ছে হ্যাঁ অনেক সাইকেল পেয়েছি, সবুজ সাথী সাইকেল 9-এ পড়ি তখন পেয়েছি। আর উন্নতিটা এই যে পিচ ঢালা রাস্তাটা আগে বলতো, তখন রাস্তায় মানে মোরাম রাস্তা যখন ছিল তখন অনেক বড় বড় গর্ত থাকতো, মানে রাত্রেবেলা টিউশন করে বাড়ি আসার সময় সন্ধ্যাবেলা এরকম গর্তে পড়ে গেলে পড়ে যেতাম। এখন পিচ রাস্তা হয়েছে, কোনো অসুবিধা হয় না। কত বছর আছেন এখানে? জন্ম থেকেই আছেন, তাই তো? আগের যে উন্নতি ছিল এখন উন্নতিটা বেশি হয়েছে, তাই তো? যেমন আগে কিভাবে যেতেন বাড়ি? এই রাস্তা ধরে কিভাবে যেতেন? এই তো কাদা জলে ঘেটে যেতাম। তারপরে এই মুরাম হলো, মুরামে খুব অসুবিধা হতো, তো গর্ত ছিল, পেরোনো অসুবিধা হতো। এই সরকার এসে এই আমাদের ব্রিজ হলো, খুব ভালো হয়েছে। এই পিচ রাস্তা হলো। আচ্ছা, কোন গ্রামে বাড়ি আপনার? পুনে। কোথায়? পুনে। নাম এই তৃণমূল সরকার আসার পর কেমন উন্নতি দেখছেন? আমাদের তো এসে আমাদের যেসব হয় না, এসব রাস্তা এসব হয়ে এসব ফুল কিছু হয় না, এসব তো সব হলো। আমরা তো কাদা খেটে, তাহলে এখন তো আপনারা খুশি অনেক আগের থেকে, তাই না? আগে তো এইগুলোতে আপনি কাদা জল বেঁধে যেতে হতো বাড়ি, যা যেত না, কোনো কি যে কষ্ট হতো সেটা।
কোথায় বাড়ি আপনার? শিফটে বাদুলিয়া শিফটে বাদুলিয়া। বাদুলিয়া এই শিফটে লক্ষ্মী ভাণ্ডার বাদুলিয়া। হ্যাঁ পাচ্ছি তো এখন, আগে তো জানতুন না। এখানে সেখানে যাওয়া হচ্ছে, নিয়ে হাত খরচা করা হচ্ছে, সবই হচ্ছে এখন। সাশ্রয় কিছুটা হয়েছে হ্যাঁ আগে থেকে? আগে যেমন রোজগার করতে পারতুন না, চাইতে হতো এর তার সঙ্গে, এখন তো আর সেইটা করতে হয় না। এখন পাচ্ছি, এখন নিয়ে নিজেরা হাত খরচা করছি, কুটুম বাড়ি সব এখানে সেখানে যাওয়া হচ্ছে, যেটা কাজে লাগছে কাজে লাগানোও হচ্ছে। কি তো ব্যবস্থা করেছে হ্যাঁ মমতা দিদি? হ্যাঁ তো তাকে ধন্যবাদ জানাবেন না? হ্যাঁ তো ধন্যবাদ জানাচ্ছি, তো ওই জন্যই যে থাক আছে যখন সেই থাকুক। এই- এই যে এই যে ব্রিজটা দাঁড়িয়ে আছেন, এই ব্রিজটা সম্পর্কে একটু বলুন। এই ব্রিজটার সম্পর্কে বলতে গেলে 34 বছর সিপিএম যখন ছিল, তো আমরা ছোটোবেলায় দেখেছি, যখনই কোনো পাড়া বৈঠক বা সংসদ সভা হতো, তো আমার জ্যাঠা কাকা এরা তখন বলতো যে এরকম ব্যাপার, আমাদের এই একটা ব্রিজ দরকার 11 নম্বর ক্যানেলের। এই ব্রিজটা না থাকলে আমরা ওই মাঠের জমির ধান আমরা আনতে পারছি না। সেই জন্যে আমরা অনেক জমি জরুল এবং আমলের চাষিদেরকে বিক্রি করে দিয়েছি। তৃণমূল সরকার আসার পর এই ব্রিজ 17 থেকে 18 সালের মধ্যে এই ব্রিজ আমাদের নির্মাণ হয়। সেটা স্বপ্ন সফল হয়েছে। আজকে তারা ভালোভাবে চাষটা করতে পারে। কি কি ধরনের চাষ হয় এখানে? এখানে আপনার গোবিন্দভোগ হয় বেশিটা, ও হ্যাঁ, লাল স্বর্ণ হয় খুব কম। আচ্ছা আচ্ছা। উন্নয়ন হয়েছে 11 নম্বর যে ক্যানেলে যে তখন মাটির রাস্তা, পরে মোড়াম হয়েছিল, কিন্তু এই পিচটা হয়েছে আমাদের, এই সামনের পিচটা, হ্যাঁ, এই যে রোডটা দেখছেন, এই পিচ রাস্তাটা হয়েছে। এই সড়কটার নামটা কি? এটা হচ্ছে 11 নম্বর ক্যানেল। আচ্ছা, ক্যানেল সড়ক। হ্যাঁ, ক্যানেল। এই ক্যানেলটা আমাদের সরকার আসার পর, তৃণমূল সরকার আসার পর এই ক্যানেলের পিচটা হয়েছে। কারণ তখন মানুষ বাজারে, কত কিলোমিটার হয়েছে বলতে এই পারবেন মোটামুটি পিচটা- আন্দাজ? এটা পিচটা আছে আপনার মোটামুটি 5 কিলোমিটার আছে। মানুষ তখন বাজারে এলে রাত হয়ে গেলে চিন্তা হতো কী করে বাড়ি যাব। হ্যাঁ, রাস্তার এমন অবস্থা, হ্যাঁ, গর্ত, সেই রাস্তায় মানুষের চলাচল করা, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়ার খুব অসুবিধা হতো। তারপর আমরা চিন্তা ভাবনা করলাম, 34 বছরের সিপিএম সরকার, তো ক্যানেলের বাঁধে তো পিচ হয় না। আমাদের দিদি আসার পর এই ক্যানেলের বাঁধও আমাদেরকে পিচ করে আমাদেরকে দিদি উপহার দিয়েছে। তো দুর্দশা হতো আমাদের গ্রাম বাংলার মানুষের রাস্তা নিয়ে। আজকে প্রায় 80% কাঁচা রাস্তা আজকে কংক্রিটের হয়েছে, কোথাও পিচের হয়েছে, মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে। আগেকার দিনে কি হতো, বর্ষা এলে আজকে আমাদেরকে চিন্তা করতে হতো, যারা ভ্যান টেনে জীবিকা করেন তাদেরকে বাজারে কোনো একটা জায়গাতে রেখে আসতে হতো, কিছু পয়সা দিতে হতো মান্থলি। এবং দেখা যাবে যে কোনো আত্মীয় বাড়ি যেতে গেলে বাড়ির থেকে ব্যাগে করে নতুন জামা কাপড় নিয়ে এসে বাজারে এসে হাত পা ধুয়ে পুরনো জামা প্যান্টটা, অর্ডিনারি জামা প্যান্টটা খুলে ভালো জামা প্যান্টটা পরতে হতো। এটা ছিল আমাদের চিত্র। সেটা এখন আমরা মনে করতেই পারি না যে এই জায়গাটাতে এক কোমর কাদা ছিল। উন্নয়নের ছোঁয়া কোনো জায়গাতেই কোনো কিছু বাদ নাই আমাদের, সব কাজই। আপনার এলাকায় কিরকম উন্নয়ন? আমার এলাকায় মোটামুটি আপনি বলতে পারেন 80%-এরও প্রায় 90% রাস্তা হয়ে গেছে আমাদের। ড্রেন হয়েছে আমাদের, কবরস্থান ঘেরা হয়েছে আমাদের, শ্মশান শেড হয়েছে, শ্মশান চুল্লি হয়েছে, হ্যাঁ, তারপর বিভিন্ন জায়গাতে এমনি আমাদের যে বিশ্রামাগার সেইগুলো হয়েছে। শ্মশানচুল্লি হয়েছে? হ্যাঁ, শ্মশান চুল্লি বলতে আমাদের যেটা অর্ডিনারি আর কি, যেটা আপনার ওই রেল দিয়ে যেটা হয়, রেল পোল দিয়ে যেটা হয় আর কি। সেটি বলছি। হ্যাঁ, আর এই যে কৃষির উন্নয়নে, এটা সেচ এবং কৃষির উন্নয়নে আপনার কৃষি উন্নয়নে তো কাজ রানিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে। যেটা হচ্ছে আপনার যে ক্যানেলের কাজটা চলছে, জল না নষ্ট হয়ে সব জলটাই যেন পৌঁছে যায়, সেটাও হচ্ছে। তাছাড়াও যেন কৃষকদের যে দুর্দশাটা ছিল, আপনি যেমন ন্যায্য মূল্যে ধানের কেনার ব্যবস্থা করেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আজকে কৃষকদিকে যদি 1 কাঠা জমি থাকে বাৎসরিক তাকে 4,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেন। যার 2.5 বিঘের উপর জমি থাকে তাকে 10,000 টাকা বছরে পায়। তার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম
চাষাবাদির যে যন্ত্রপাতি সেগুলো তাদেরকে পাওয়ানো হয়। এবং সব থেকে বড় ব্যাপার 18 থেকে 60 বছরের মধ্যে যদি একজন কৃষক মারা যায়, তার যদি 1 ছটাক জমির আপনার পর্চা থাকে, তাহলে সে তার পরিবার 2 লক্ষ টাকা পায়। আপনার এলাকায় এরকম হয়েছে? অনেক অনেক হয়েছে, মানে কি অনেক। ও বাজ পড়ে মারা গেলে, সাপে কেটে মারা গেলে, কে করেছিল, কে ভেবেছিল বলুন? আমরা বাঁশ বিক্রি হচ্ছে, আজকে ফুল বিক্রি হচ্ছে, আজকে নানা রকম মেলা বসছে, মেলাতে মানুষ পাচ্ছে, তাহলে পয়সাটা আপনার বিকেন্দ্রিক হয়ে আজকে 100টা লাখটা মানুষের অনুসারী হিসাবে তাদের হাতে চলে যাচ্ছে। কর্মাধ্যক্ষ আছেন, বা কতদিন আপনি জেলা পরিষদ থেকে নির্বাচিত? একে একে পর হ্যাঁ হ্যাঁ বলুন। দেখুন, আপনারা সংবাদ মাধ্যম হয়তো তথ্য রাখেন, দেখবেন আকাশ জমিন বদলে গেছে। কিন্তু গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত জীবন জীবিকার চাহিদার স্বার্থে যা যা প্রয়োজন ছিল, মানুষকে আর্থিকভাবে সমৃদ্ধ করা এবং গ্রামীণ অর্থনীতিকে একটা দৃঢ় করার জন্য যা যা দরকার, সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মধ্যে নিয়েছেন, আজ পর্যন্ত নিয়ে চলেছেন। মন্ত্রীর ঘোষিত প্রকল্পের পরিষেবা সেটা পান, সেটা আমরা সুনিশ্চিত করেছি। সেখানে কোনো রকম রাজনৈতিক বৈষম্য আমরা দেখিনি। এবং তার সঙ্গে গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে, নিকাশি নালা থেকে শুরু করে, গ্রামীণ কোথাও কোথাও আলোর ব্যবস্থা থেকে শুরু করে, যেখানে বৈদ্যুতিন ব্যবস্থা ছিল না সেখানে বৈদ্যুতিক ব্যবস্থা পৌঁছে দেওয়া। এবং তার সঙ্গে কৃষকদের, যেহেতু আমাদের এই দক্ষিণ দামোদর এলাকা একটা কৃষির উপর দাঁড়িয়ে আছে, যেখানে সুগন্ধু ধানের চাষ হয়, তার সঙ্গে সারা বছর বিভিন্ন একদম ফসল এবং ধান, মূলত ধান। তো সেই কৃষকদের পাশে থাকার জন্য আমাদের সরকারের যে প্রকল্প আছে, কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে, ডেথ বেনিফিট প্রকল্প থেকে শুরু করে, বিভিন্ন কৃষি সরঞ্জাম থেকে শুরু করে এবং কৃষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে, কৃষি সরঞ্জাম থেকে শুরু করে সমস্ত যাতে সুনিশ্চিতভাবে বাংলা আমাদের এই এলাকার মানুষ পায়, সেটা আমরা জনপ্রতিনিধি হিসেবে আমরা সেটা সুনিশ্চিত করেছি। এবং দেখেছিলাম বৈষম্য নয়, মানুষের সার্বিক উন্নয়নই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই তোমার রানিং বোর্ড, সেখানে জনস্বাস্থ্য এবং পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ হিসেবে যেমন সারা জেলার উন্নয়নের কাজের সঙ্গে নিজেকে নিজে ধরি, তার সঙ্গে নিজের ব্লক, নিজের বিধানসভা এলাকায় সার্বিক উন্নয়নের যা যা কাজ সেগুলো করে চলেছি। গ্রাম বাংলার স্বাস্থ্যের যে পরিকাঠামো কতটা উন্নয়ন করতে পেরেছেন? দেখুন, আপনারা যদি চলে যান এই সময় দাঁড়িয়ে, যে সেই সময় স্বাস্থ্যের কথা বলছেন, একটা সময় আমরা দেখতাম যে গ্রামীণ এলাকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য ব্লক একমাত্র জেলার যে সদর হাসপাতাল, তারপরেই তাদেরকে যেতে হতো ব্লকের যে মেডিকেল হাসপাতাল, ব্লকের যেটা হাসপাতাল বলি আমরা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে যেতে হতো। কিন্তু তারপর আমাদের বর্তমান সরকার আসার পর আজকে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে একদম একটা জোন ভিত্তিক যে স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা, সেগুলো কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই এলাকা জুড়ে বিভিন্ন একদম 2-3টে গ্রামকে জুড়ে যে সুস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেছেন। এবং তার সঙ্গে স্বাস্থ্যকর্মী হিসেবে এএনএম থেকে শুরু করে যে স্বাস্থ্যকর্মী, তাদেরকে একদম মানুষের কাছে পৌঁছে দিয়ে যে কাজটা, সেই কাজটা কিন্তু সুচারুরূপে আমরা আমাদের এলাকার মানুষের জন্য করে চলেছি। এবং তার সেই জন্য আজকে ডেঙ্গু বলুন, কোথাও ডায়রিয়া বলুন, এবং তার সঙ্গে মানুষের যে ছোটোখাটো বিষয়, সেগুলোকে মানুষকে আর দূরবর্তী স্থানে যেতে হয় না। একদিনে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বভারত নিরিখে আমাদের পশ্চিমবাংলা আজকে কেন স্বাস্থ্য ক্ষেত্রে আজকে প্রথম শ্রেণীতে এগিয়ে গেছে। তো প্রতি মাসে যে মান্থলি মিটিং এবং সেখানে রিপোর্ট তুলে নিয়ে এসে কোথায় কি স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, কোথায় কি অসুবিধা, সেই বিষয়টা আমরা মনিটরিং করি। তার সঙ্গে সরকারি আধিকারিকরাও আমাদের সাথে থেকে সেই কাজটা সুচারুরূপে করে চলেছেন। সেই শিক্ষক হিসেবে গত 1 দশকে আপনি শিক্ষক ছিলেন এবং আছেন বোধহয়, শিক্ষক হিসেবে এই গত 1 দশকে খণ্ডঘোষ ব্লকে কি পরিকাঠামো উন্নয়ন করা গেছে শিক্ষার ক্ষেত্রে? আমরা খণ্ডঘোষ ব্লকে যখন আমাদের সরকার পরিবর্তিত হয়ে আসে, তখন এখানে ড্রপ আউটের সংখ্যা ছিল একদম চোখে পড়ার মতো, মানে ভাবিয়ে তুলেছিল। আজকে খণ্ডঘোষ ব্লক এরিয়া, খণ্ডঘোষ বিধানসভা এখানে ড্রপ আউট সংখ্যা খুঁজে পাবেন না। আজকে শিক্ষাশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, আজকে ঐক্যশ্রী স্কলারশিপ থেকে শুরু করে, মেধাশ্রী স্কলারশিপ থেকে শুরু করে, আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সমস্ত একদম শিক্ষা সহায়ক এই সমস্ত প্রকল্পের মধ্য দিয়ে আজকে খণ্ডঘোষ ব্লকের শিক্ষা ক্ষেত্রে আজকে বিশেষ করে যেটা আমাদের সেই সময় চোখে পড়তো, যে প্রান্তিক শ্রেণীর মানুষ, SC ST পরিবারের বিশেষ করে মেয়েরা পিছিয়ে থাকতো, আজকে কিন্তু আমাদের খণ্ডঘোষ ব্লকের চিত্র বলছে মেয়েরাও আজকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেছে। আজও সরকার আজকে বৈষম্যমূলক আচরণ করছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলার উপরে একটা অবরোধ তারা তৈরি করেছেন। এখানে দাঁড়িয়ে এই দ্বিচারিতা আমরা এটাকে সত্যি ধিক্কার জানাচ্ছি। যদি তো কোথাও কোথাও একটু ছোট ছোট রাস্তার যেটা একদম খুব প্রয়োজন, সেটা হয়তো নিশ্চয়ই আমাদের সরকার চিন্তা ভাবনা করে সেটা হবে। আর জীবনদায়ী ওষুধের কিছু জীবনদায়ী ওষুধ, সেইগুলোর
কর খুব বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, জিএসটি যেটা, এটার ব্যাপারে একটু বলুন। দেখুন, এটা তো আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে চলেছি এবং জনপ্রতিনিধি হিসেবে আমরাও আন্দোলন করে চলেছি।